কথা কাহিনীর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন আমি নিকোলাই অস্ত্রোভস্কির লেখা ইস্পাত উপন্যাসটির ৪র্থ অধ্যায় পড়া শুরু করব। গোটা ইউক্রেন জুড়ে শুরু হয়ে গেছে এক প্রচণ্ড আর নির্মম শ্রেণী সংগ্রাম। ক্রমশই আরও বেশি বেশি করে লোক এগিয়ে আসছে সশস্ত্র লড়াইয়ের পথে। প্রত্যেকটি সংঘাতের মধ্যে দিয়েই নতুন নতুন জঙ্গি দলের অভ্যুত্থান হচ্ছে। তথাকথিত সম্ভ্রান্ত নাগরিকদের সেই শান্ত নিস্তরঙ্গ জীবন আর নেই। কামানের গুম গুম শব্দে মুখরিত ঝোড়ো হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে ছোট ছোট নুয়ে পড়া জীর্ণ বাড়িগুলো। সম্ভ্রান্ত নাগরিকরা জড়সড় হয়ে আশ্রয় নিচ্ছে তাদের মাটির নিচের ভাঁড়ার ঘরে কিংবা পেছনের আঙিনায় খোঁড়া গর্তের মধ্যে। জার্মানদের সহযোগী আর বলসেভিক বিরোধী ইউক্রেনের সামরিক নেতা জেনারেল সিমন পেতলিউরার সৈন্যবাহিনী নানান ভাগে ভাগ হয়ে গিয়ে সমস্ত অঞ্চলটা ছেয়ে ফেলেছে। ছোট বড় দলের নেতা, স্থানীয় গোষ্ঠী সর্দার, গোলুব, আর্ক এঞ্জেল গর্দিউস ইত্যাদি নামে বিভিন্ন বোম্বেটের নেতৃত্বে যত সব লুটেরা দল বন্যার মতো নেমে এসেছে। জারের সৈন্যবাহিনীর ভূতপূর্ব অফিসার, ইউক্রেনের সমাজতন্ত্রী বিপ্লবী দলের দক্ষিণপন্থী আর বামপন্থী নেতা কিংবা যে কোনো বেপরোয়া লোকে জনকত খুনি ডাকাতকে দলে জুটিয়ে নিয়ে নিজেকে সেই অঞ্চলের আতামান বা কর্তা বলে ঘোষণা করে দিচ্ছে। কেউ কেউ তাদের নিজের সাধ্যে, শক্তি আর সুযোগ অনুযায়ী যতটা পারছে জায়গা দখল করে পেতলিউরা দলের হলদে নীল ঝান্ডা উড়িয়ে দিয়ে নিজের শাসন কর্তৃত্ব কায়েম করে নিচ্ছে। হরেক রকমের এইসব দলগুলিতে শক্তি জুগিয়েছে ধনী চাষি বা কুলাকরা, আর আতামান কোনো ভালেতের দখলদার ফৌজের গ্যালিসীয় সৈন্যরা। আর এইসব বিভিন্ন দলগুলির মধ্যে থেকে বড়কর্তা বা আতামান প্রধান পেতলিউরা গড়ে তুলেছে তার সৈন্যবাহিনী। লাল ফৌজের পার্টিসান বাহিনী যখন এইসব সমাজতন্ত্রী বিপ্লবীদের আর কুলাকদের দলবলের ওপর আক্রমণ চালালো, তখন মাটি কেঁপে কেঁপে উঠতে লাগলো। হাজার হাজার ঘোড়ার খুরের আওয়াজে আর মেশিন গান, কামান ইত্যাদি বয়ে নিয়ে যাওয়া গাড়ির চাকার ঘর ঘর শব্দে। অস্থির আর উত্তাল 1919-এর সেই এপ্রিল মাসে আতঙ্কে বুদ্ধিভ্রষ্ট কোনো একজন সম্ভ্রান্ত নাগরিক হয়তো সকালবেলায় ঘরের জানালাটা খুলে ঘুমে ভারী চোখ নিয়ে মুখ বাড়িয়ে তার পাশের বাড়ির প্রতিবেশীকে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করছে, আভতোনাম পেত্রোভিচ, বলতে পারো আজ শহরের কর্তা কে? এবং পেত্রোভিচ হয়তো তখন তার ঢিলে প্যান্ট আঁটসাট করে বাঁধতে বাঁধতে জবাব দিচ্ছে, বলতে পারি না হে আফানাস কিরিলোভিচ। রাত্রে কারা যেন ঢুকেছে শহরে। কারা সেটা শিগগিরই জানতে পারবো। যদি ওরা ইহুদিদের ধরে লুটপাট শুরু করে তাহলে বুঝবে ওরা পেতলিউরার লোক, আর যদি ওই কমরেডদের কেউ হয় তাহলে ওদের কথাবার্তার ধরন ধারণেই সঙ্গে সঙ্গে ধরতে পারবে। আমি তো কার ছবি ঘরে টাঙাতে হবে সবসময় সেই দিকে লক্ষ্য রাখছি। আমাদের ওই পাশের বাড়ির জেরাসিম লিওন্তিয়েভিচের মতো যাতে আবার বিপদে পড়তে না হয়। জানো তো, ভালো করে না দেখে শুনেই সে গিয়ে দিব্যি লেনিনের ছবি টাঙিয়ে বসে আছে, আর সঙ্গে সঙ্গে 3 জন লোক এসে তাকে ধরেছে চেপে। দেখা গেল ওরা পেতলিউরার লোক। ছবিটার দিকে এক নজর দেখেই ওরা তো ঝাঁপিয়ে পড়েছে তার ওপর। বেশ ঘাকতক দেবার পরে তা প্রায় গোটা 20 কিলচড় হবে। ওরা খেঁকিয়ে উঠল, জ্যান্ত ছাল ছাড়িয়ে নেব তোর, শোরের বাচ্চা কমিউনিস্ট কোথাকার। জেরাসিম তো যতই চেঁচায় আর যতই প্রাণপণে চেষ্টা করতে থাকে ব্যাপারটা বুঝিয়ে বলার জন্যে, ও কিছুতেই কিছু হবার নয়। দলে দলে সশস্ত্র লোকজনদের রাস্তা দিয়ে আসতে দেখে আর জানলা বন্ধ করে লুকিয়ে পড়ে সম্ভ্রান্ত নাগরিকরা। মনে মনে ভাবে, সাবধানের মার নেই। শ্রমিকরা একটা চাপা ঘৃণার সঙ্গে তাকিয়ে থাকে পেতলিউরা ঠগিদের হলদে আর নীল ঝান্ডার দিকে। স্বাধীন ইউক্রেনের এইসব উগ্র জাতীয়তাবাদী বুর্জোয়াদের স্রোতের সামনে তারা অসহায় বোধ করে। তাদের মনোবল ফিরে আসে আর উৎসাহ জাগে যখন লাল ফৌজের কোনো দল চারিদিক থেকে ঘিরে ধরা ওই পেতলিউরা বাহিনীকে হঠিয়ে দিয়ে পথ কেটে এসে শহরের মধ্যে ঢোকে। 2-1 দিনের জন্য শ্রমিক শ্রেণীর অতি প্রিয় তাদের ওই লাল ঝান্ডাটা ওড়ে টাউন হলের মাথায়, কিন্তু তারপরেই দলটা এগিয়ে যায় আর আবার একটা নিরানন্দে আচ্ছন্ন হয়ে যায় সব কিছু। ইদানিং শহরটা আছে কর্নেল গোলুবের দখলে। নিপার নদী 2 তীরবর্তী এই জেলাটার আশা আর গর্ব কর্নেল গোলুব। আগের দিন তার 1002 খুনি ডাকাতের একটা বাহিনী বিজয় অভিযান করে শহরে ঢুকেছে। অতি সুন্দর একটা কালো ঘোড়ায় চেপে সৈন্যসারির আগে আগে প্রভু গোলুব চলেছেন। এপ্রিল মাসের এই চনচনে রোদ সত্ত্বেও তার পরনে একটা ককেশীয় বুক খোলা আলখাল্লা, ভেড়ার লোমের উঁচু কসাক টুপির চূড়োয় উজ্জ্বল লাল রঙের বেড়ে দেওয়া, কোমরের কাছে বন্ধনিয়াটা চেরকেস্কা পশমি কোট, আর এই পোশাকের সঙ্গে মানানসই নানা রকম অস্ত্রশস্ত্র। ছোড়া আর পাত রূপই মোড়া হাতলওয়ালা
বাঁকালো লম্বা তলোয়ার, দাঁতের ফাঁকে ধরা একটা বাঁকা তামাকের পাইপ। সুন্দর চেহারা প্রভু কর্নেল গোলবুর। ঘন কালো চোখের ভুরু দুটি ফর্সা বিবর্ণ মুখের রঙে নিরবচ্ছিন্ন মদ্যপানজনিত হালকা সবুজের আভাস। বিপ্লবের আগে এই প্রভুটি ছিলেন একটি চিনি কলের সঙ্গে সংশ্লিষ্ট বিট উৎপাদন খামারের উদ্ভিদ তত্ত্ববিদ, কিন্তু তার সে জীবনটা ছিল নিতান্তই ভোঁতা। আতামানের সম্মানিত জীবনের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। অতএব গোটা দেশ জুড়ে যে ঘোলা জলের বন্যা বয়ে চলেছে, তারই একটা ঢেউয়ের চূড়ায় এই উদ্ভিদ তত্ত্ববিদটি প্রভু কর্নেল গোলুব হিসেবে আবির্ভূত হলেন। শহরের একমাত্র থিয়েটার গৃহে এই আগন্তুকদের সম্মানে একটা আনন্দোৎসবের আয়োজন করা হলো। পেতলিউরা সমর্থক বিশিষ্ট নাগরিকদের শ্রেষ্ঠ প্রতিভরা সবাই উপস্থিত। ইউক্রেনীয় শিক্ষকের দল, পাদ্রী মশায়ের দুই কন্যা সুন্দরী আনিয়া আর তার ছোট বোন দিনা, অপেক্ষাকৃত সাধারণ শ্রেণীর জনকতক মহিলা, কাউন্ট পোতকির পরিবারের কয়েকজন ভূতপূর্ব লোক, আর কিছু সংখ্যক সাধারণ মধ্যবিত্ত ব্যবসায়ী নাগরিক, ইউক্রেনীয় সমাজতান্ত্রিক বিপ্লবী দলের কিছু ওছা লোক যারা নিজেদের স্বাধীন কসাক বলে থাকে। জমজমাট থিয়েটার গৃহ। পাদ্রীকন্যা মধ্যবিত্ত মহিলা আর শিক্ষকদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন ঘোড়ায় চড়া বুটের খটখটে আওয়াজ তুলে কর্নেল গোলুবের অফিসাররা, যাদের বেশভূষা দেখে মনে হয় যেন তারা অভিজাত জাপোরোজিয়ে কসাকদের পুরনো ছবি থেকে নিজেদের পোশাক আশাক ভাবভঙ্গির নকল করেছেন। উজ্জ্বল রঙের ফুলের নকশা তোলা ইউক্রেনের জাতীয় পোশাকের রংচঙে পুঁতির মালা আর ফিতেই সেজেগুজে পাদ্রীকন্যা আর মধ্যবিত্ত গৃহিণীরা ঘুরে বেড়াচ্ছেন। সামরিক বাজনাদাররা বাজনা শুরু করে দিল। আজ সন্ধ্যায় যে নাজার স্তোদেলিয়া নামে নাটকটির অভিনয় হবার কথা আছে, তার জন্যে মঞ্চের উপর ঊর্ধ্বশ্বাস প্রস্তুতি চলেছে, কিন্তু বিজলি সরবরাহ বন্ধ। ঘটনাটা যথাসময়ে কেন্দ্রীয় সামরিক আবাসে প্রভু গোলুবের কর্ণগোচর করলেন তার সহকারী লেফটেন্যান্ট পলিয়ান্তসেভ। ইনি রাশিয়ান, কিন্তু ইউক্রেনিয়ান ধরন অনুযায়ী নাম আর পদবিটা বদলে নিয়ে নিজেকে ইদানিং খরুঞ্জি বা সেনাপতি পালিয়ানিৎসিয়া বলে অভিহিত করে থাকেন। প্রভু গোলুব আজকের সান্ধ্য উৎসবে উপস্থিত থেকে আর অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে ইচ্ছুক ছিলেন। পালিয়ানিৎসিয়ার কথাটা শুনে তিনি প্রসঙ্গক্রমে কিন্তু রাজসিক ভঙ্গিতে বললেন, আলোর ব্যবস্থাটা করো, একজন ইলেকট্রিশিয়ান জোগাড় করে বিজলি কারখানাটা চালু করো, মাথা খুঁড়ে মরে গেলেও এটা করা চাই। যে আজ্ঞে প্রভু। সেনাপতি পালিয়ানিৎসিয়া মাথা না খুঁড়েই বিজলি মিস্ত্রিদের জোগাড় করলেন। 2 ঘন্টার মধ্যেই পাভেল, একজন ইলেকট্রিশিয়ান আর একজন মিস্ত্রিকে সশস্ত্র প্রহরায় নিয়ে আসা হলো বিজলি কারখানায়। 7টার মধ্যে যদি আলো না জ্বলে তাহলে তোমাদের 3 জনকেই ঝুলিয়ে দেব, সংক্ষেপে কথাটা বললেন পালিয়ানিৎসিয়া, ওদের মাথার ওপরে একটা লোহার কড়িকাঠের দিকে দেখিয়ে। অবস্থাটার এই সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়ার ফলে ঠিক সময়েই আলো জ্বলে উঠল। পুরোদমে যখন সান্ধ্য উৎসব চলছে, তখন প্রভু কর্নেল এলেন তার সঙ্গিনীকে নিয়ে। গোলুব যে শরীর বাড়িতে তার ডেরা নিয়েছেন, তারই মোটাসোটা সোনালি চুল মেয়েটি তার সঙ্গিনী। তার বাপের পয়সা আছে, তাই সে এই অঞ্চলের সবচেয়ে বড় স্কুলে লেখাপড়া শিখেছে। সামনের সারিতে এই 2 জন মাননীয় প্রধান অতিথি পূর্ব নির্দিষ্ট আসন গ্রহণ করলেন। তারপরেই প্রভু গোলুব ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে এমন আকস্মিকভাবে পর্দাটা উঠে গেল যে মঞ্চ থেকে তাড়াতাড়ি সরে যাবার সময়ে পরিচালকের পেছন দিকটা এক নজর দেখতে পেল দর্শকরা। নাটকের অভিনয় চলতে থাকার ফাঁকে ফাঁকে অফিসাররা আর তাদের সঙ্গিনীরা এসে সময় কাটিয়ে গেল যেখানে পানাহারের ব্যবস্থা রয়েছে সেই কোণটায়। সর্বকর্মপটু পালিয়ানিৎসিয়া আয়োজন করে রেখেছিলেন হুকুমের জোরে সরবরাহ করা নানা রকম সুখাদ্য, আর ঘরে তৈরি নির্জলা মদে ভরাট হয়ে উঠলেন সবাই। নাটকের অভিনয় শেষে সকলের অবস্থায় বেশ একটু টইটম্বুর গোছের। জবনিকা পতনের পর মঞ্চের ওপর লাফিয়ে উঠল পালিয়ানিৎসিয়া। বাহু দুটো নাটকীয় ভঙ্গিতে বিক্ষিপ্ত করে সে ঘোষণা করল, ভদ্রমহিলা ও মহোদয়গণ, এখন নাচের আসর শুরু হবে। হাততালি দিল সবাই। তারপরে সকলে বাইরের আঙিনায় বেরিয়ে এলো, যাতে পাহারাদার সৈন্যরা চেয়ারগুলো বের করে দিয়ে নাচের জন্যে থিয়েটার ঘরের মেঝেটা খালি করে দিতে পারে। 8 ঘন্টার মধ্যেই থিয়েটার ঘরে একটা উদ্দাম হই হল্লা শুরু হয়ে গেল। মদের প্রভাবে রাঙামুখ স্থানীয় মহিলাদের নিয়ে সমস্ত সংযম জলাঞ্জলি দিয়ে পেতলিউরা অফিসাররা উদ্দাম হোপাক নৃত্য শুরু করে দিল। ভারী বুটের প্রচণ্ড শব্দে কেঁপে কেঁপে উঠল জীর্ণ শীর্ণ থিয়েটার বাড়ির দেওয়ালগুলো। ইতিমধ্যে সশস্ত্র একটা অশ্বারোহী বাহিনী শহরের দিকে আসছিল গম পেশা কারখানাটার ওদিক থেকে।
শহরের প্রান্তে যে সান্ত্রীদের বসানো আছে পাহাড়দারি করার জন্য, তারা সন্ত্রস্ত হয়ে ছুটে এলো। তাদের মেশিন গানগুলোর দিকে গুলি ছোড়ার জন্য প্রস্তুত বন্দুকগুলোর ঘোড়া নামানোর খটাখট একটা আওয়াজ শোনা গেল। রাত্রির অন্ধকারে একটা তীক্ষ্ণ আহ্বান ভেসে এলো, থামো, কে যায়? দুটো কালো মূর্তি স্পষ্ট হয়ে এলো অন্ধকারের মধ্যে থেকে। একজন এগিয়ে এসে কর্কশ আর ভারী গলায় চেঁচিয়ে উঠল, আতামান পাবলিউক আর তার সৈন্যদল। তোমরা কারা? গোলুবের লোক? হ্যাঁ, এগিয়ে এসে বলল একজন অফিসার। পাবলিউক জিজ্ঞেস করলো, আমার লোকজনদের থাকার জায়গা দেব কোথায়? আমি এখনই আমাদের সেনাবাসে টেলিফোন করছি বলেই অফিসারটি অদৃশ্য হয়ে গেল পথের ধারে একটা ছোট কুটিরের মধ্যে। মিনিট খানেক বাদে সে ফিরে এসে হুকুম দিতে থাকলো, মেশিন গানগুলো রাস্তার ওপর থেকে সরিয়ে নাও, আতামান কর্তাকে পথ ছেড়ে দাও। আলোয় উজ্জ্বল থিয়েটার বাড়ির সামনে খোলা হাওয়ায় বহু লোক বেরিয়ে বেড়াচ্ছে। পাবলিউক বাড়িটার সামনে এসে তার ঘোড়ার রাশ টানল। পাশের ক্যাপ্টেন সঙ্গীটির দিকে ফিরে বলল, দেখে মনে হচ্ছে খুব ফুর্তি জমেছে এখানে। এসো হে গুকমাক, নেমে পড়ো, একটু আমোদ টামোদ করা যাক। দু একটা মেয়ে জোগাড় করে নেওয়া যাবে ক্ষণ। মেয়ে মানুষে তো ভর্তি দেখছি জায়গাটা। ওহে স্থালেজকো, চেঁচিয়ে উঠল সে, তুমি দেখো শহরের মধ্যে আমাদের লোকজনদের একটা থাকার ব্যবস্থা করোগে। আমরা একটু এখানে হয়ে যাচ্ছি। কই আমার শরীররক্ষীরা, এসো। বিরাট ঘোড়াটার ওপর থেকে ভারী দেহটা নামিয়ে নিয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। থিয়েটারের প্রবেশ দরজায় পাবলিউককে থামালো দুজন সশস্ত্র পেতলিউরা সান্ত্রী। টিকেট? তাদের দিকে অবজ্ঞার চোখে এক নজর দেখে একজনকে কাঁধে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল পাবলিউক। তার সঙ্গের অন্য 12 জন শরীররক্ষী তাকে অনুসরণ করলো। তাদের প্রত্যেকের ঘোড়াগুলো বাইরে বেড়ার সঙ্গে বাঁধা। আগন্তুকদের তৎক্ষণাৎ লক্ষ্য করল সবাই। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছিল পাবলিউকের বিরাট দেহটা। ভালো কাপড়ে তৈরি অফিসারের কোট তার পরনে, রাজকীয় সান্ত্রীরা যেরকম পরে সেই রকম নীল চামড়ার বন্ধনী তার পায়ে, আর মাথায় ঝাঁকড়া পশমের টুপি। কাঁধের ওপর দিয়ে টানা চামড়ার ফিতেটাই ঝুলছে একটা দামি মোজার পিস্তল। পকেট থেকে বেরিয়ে আছে একটা হাত বোমা। কে ইনি? ফিসফিস প্রশ্নটা ভিড়ের মধ্যে সর্বত্র চারিয়ে গেল নাচের আসরে, যেখানে গোলুবের দ্বিতীয় কমান্ড্যান্ট উদ্দাম নাচ নাচছে। পাদ্রির ছোট মেয়ে তার নিত্যসঙ্গিনী। এমন বেপরোয়া হয়ে সে বনবন করে ঘুরছে যে তার ঘাগরাটা বেশ খানিকটা উঠে গিয়ে সিল্কের অন্তর্বাসগুলো রীতিমতো দেখা যাচ্ছে, আর বীর যোদ্ধারা তো তাই দেখে ভারী খুশি। ভিড় ঠেলে সরিয়ে পাবলিউক সোজা নাচের জায়গাটায় চলে এলো। চকচকে চোখে সে একদৃষ্টে তাকিয়ে রইল পাদ্রী কন্যার পায়ের দিকে। তারপরে শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে নিয়ে নাচের আসরটা পার হয়ে বাজনাদারদের মঞ্চের কাছে এসে একটু থেমে আকসি আটা ঘোড়ার চাবুকটা নেড়ে বলল, ওহে, হোপাক নাচের সুরটা বাজাও। ঐকতান বাদন যে পরিচালনা করছিল সে কান দিল না তার কথায়। পাবলিউকের হাতের একটা তীব্র বিক্ষেপে সঙ্গীত পরিচালকের পিঠের ওপর কেটে বসে গেল চাবুকটা। প্রচণ্ড এক আকস্মিক যন্ত্রণায় লাফিয়ে উঠে পড়ে গেল সঙ্গীত পরিচালক। বাজনা থেমে গেল। সমস্ত হলঘর নিস্তব্ধ। এ কি অসহ্য বেয়াদপি! প্রচণ্ড রাগে খেপে গেছে শুঁড়ির মেয়েটি। পাশের আসনে বসা গোলুবের কনুই চেপে ধরে চেঁচিয়ে উঠল সে, তোমার চোখের সামনে এমন ব্যাপার ঘটতে দেবে? টেনে দাঁড় করালো নিজেকে গোলুব। একটা চেয়ার লাথি মেরে সরিয়ে দিল। 3 পা এগিয়ে এসে পাবলিউকের মুখোমুখি দাঁড়ালো। সে সঙ্গে সঙ্গেই এই আগন্তুকটিকে চিনতে পেরেছে। স্থানীয় ক্ষমতা দখলের লড়াইয়ে এই প্রতিদ্বন্দ্বীটির সঙ্গে তার বেশ কিছুটা বোঝাপড়া করার ছিল। মাত্র 1 সপ্তাহ আগে প্রভু কর্নেলের সঙ্গে একটা জঘন্য রকমের বিশ্বাসঘাতকতার কাজ করেছে এই পাবলিউক। লাল ফৌজের একটা দল গোলুবের বাহিনীকে কিছুদিন ধরে একাধিকবার বেকায়দায় ফেলছিল। তাদের সঙ্গে যখন পুরোদমে লড়াই চলছে, তখন পাবলিউক ওই বলসেভিকগুলোকে পেছন থেকে আক্রমণ না করে একটা শহরে ঢুকে সেখানকার অল্প সংখ্যক লাল ফৌজের পাহারাদারদের হটিয়ে দিয়ে আত্মরক্ষার জন্য চারধারে সৈন্য ঘেরাও করে রেখে শহরটাকে একেবারে নিঃশেষে লুটপাট করে নিয়ে যায়। অবশ্য পেতলিউরার লোক হিসেবে সে বিশেষ নজর রেখেছিল যাতে শহরের ইহুদি বাসিন্দারা তার লুটের প্রধান শিকার হয়। ইতিমধ্যে লাল ফৌজের দলটি গোলুবের বাহিনীর ডান দিকের প্রতিরোধ চুরমার করে দিয়ে ফাঁদ কেটে বেরিয়ে গিয়েছিল। আর ঘোড়সওয়ার বাহিনীর এই উদ্ধত ক্যাপ্টেনটি কিনা এখানে গায়ের জোরে ঢুকে পড়েছে প্রভু কর্নেল গোলুবের চোখের সামনেই তার নিজস্ব সামরিক বাজনাদার দলের পরিচালককে মেরে বসতে সাহস করেছে। না, বড্ড বাড়াবাড়ি এটা। গোলুব বুঝতে পারলেন যে তিনি যদি এই অহংকারী খুদে আতামানটিকে শাসন না করেন, তাহলে সৈন্যবাহিনীতে তার ইজ্জত বলে কিছু থাকবে না।
কয়েক মুহূর্ত এই দুজন লোক পরস্পরের দিকে নিঃশব্দে অপলক চোখে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক হাতে তলোয়ারের হাতলটা চেপে আর অন্য হাতে পকেটের রিভলভারটা নাড়াচাড়া করতে করতে গোলুব খেঁকিয়ে উঠল, কোন সাহসে আমার লোকের গায়ে হাত দিয়েছ শয়তান? পাবলিউকের হাতখানা এগিয়ে গেল তার মোজার পিস্তলের হাতলটার দিকে। একটু সামলে প্রভু গোলুব, দেখো পা ফসকে না যায়। আমার কাজের কৈফিয়ত চেও না, আমিও তো মেজাজ খারাপ করে বসতে পারি। গোলুবের পক্ষে এটা সহ্যের সীমা ছাড়িয়ে গেল। চেঁচিয়ে উঠল সে, বের করে দাও এদের আর প্রত্যেককে 25 ঘা করে চাবুক মারো। গোলুবের অফিসাররা পাবলিউক আর তার লোকদের উপর ঝাঁপিয়ে পড়ল একদম ডালকুত্তার মতো। একটা গুলি বেরিয়ে গেল, শব্দটা যেন মেঝের ওপর একটা ইলেকট্রিক বাল্ব পড়ে গুঁড়ো হয়ে যাওয়ার মতো শোনালো। একদল লড়াকু কুকুরের মতো লোকগুলো মারামারি করতে করতে জাপটাজাপটি গড়াগড়ি দিতে থাকলো হলঘরের মধ্যে। প্রচণ্ড এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে সেনাবাহিনীর লোকজন সাঁই সাঁই তলোয়ার চালালো পরস্পরের উদ্দেশ্যে। একে অন্যের চুল টেনে ধরলো, নখ বসিয়ে দিল গলায়, আর মেয়েরা সব খোঁচা খাওয়া শুয়ারের মতো আত্মস্বরে চেঁচাতে চেঁচাতে লন্নেওয়ালাদের কাছ থেকে পালিয়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো চারদিকে। কয়েক মিনিটের মধ্যে পাবলিউক আর তার লোকজনকে হলের বাইরে টেনে হিঁচড়ে এনে বের করে দেওয়া হলো রাস্তায়। বেদম মার খেয়েছে তারা, অস্ত্রশস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। মারামারির মধ্যে পাবলিউক নিজে হারিয়েছে তার পশমের টুপি, মুখটা ছড়ে গেছে আর হাতিয়ারগুলোর বেহাত হয়ে গেছে। প্রচণ্ড রাগে সে আত্মহারা। জিনের ওপর লাফিয়ে উঠে সে আর তার দল ঘোড়া হাঁকিয়ে বেরিয়ে গেল রাস্তা বেয়ে। মাটি হয়ে গেছে সন্ধেটা। এই ঘটনার পরে আর কারুরই আমোদ প্রমোদে মত্ত হবার বাসনা নেই। মেয়েরা আর নাচে যোগ দিতে চাইল না, তারা পিড়াপিড়ি করতে লাগলো বাড়ি ফিরে যাবার জন্যে। কিন্তু গোলুব তা শুনবে না। সে হুকুম দিল, শান্তি বসিয়ে দাও চারধারে, কেউ যেন চলে না যেতে পারে। পালিয়ানিৎসিয়া ছুটে গেল হুকুম তামিল করার জন্যে। তুমুল প্রতিবাদ উঠল, কিন্তু কড়া গলায় বলল গোলুব, ভদ্রমহিলা ও মহোদয়েরা, সারা রাত নাচ চলবে, আমি স্বয়ং প্রথম ওয়ালস নাচটা নাচব। ঐকতান বাদন আবার শুরু হলো, কিন্তু দেখা গেল সে রাত্রের মতো আর ফুর্তিটা জমবার নয়। পাদ্রী কন্যাকে নিয়ে নাচার সময়ে কর্নেলের এক পাক ঘোরা হতে না হতেই সান্ত্রীরা চেঁচামেচি করতে করতে হলঘরে ঢুকলো। পাবলিউক থিয়েটারটা ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই রাস্তার দিকে জানালাটার কাঁচ ভেঙে গেল, আর তার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল একটা মেশিন গানের ভোঁতা নাক নল। নির্বোধ একটা জীবন্ত প্রাণীর মতো নলটা এদিক থেকে ওদিক ঘুরে গেল ভেতরের এই লোকজনদের তাক করার উদ্দেশ্যে। আর মানুষগুলো হলের মাঝখান থেকে পাগলের মতো যেদিকে সেদিকে ছুটে পালিয়ে যেতে লাগলো, যেন সাক্ষাৎ শয়তানকে সামনে দেখছে তারা। পালিয়ানিৎসিয়া মাথার ওপরে ঝুলন্ত 1000 পাওয়ারের ইলেকট্রিক বাল্বটার দিকে গুলি ছুঁড়ল। বোমার মতো ফেটে গেল সেটা। কাঁচের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে পড়ল হলের সকলের গায়ে। অন্ধকার হলঘরে কে একজন চেঁচিয়ে উঠল, বাইরে বেরিয়ে পড়ো সবাই। প্রচণ্ড গালাগালির একটা রোল উঠল। মেয়েদের উন্মত্ত আর্তনাদ হকচকিয়ে যাওয়া অফিসারদের নিয়ন্ত্রণ করার চেষ্টায় গোলুবের ছুটোছুটি আর হুকুম হুঙ্কার, বাইরের আঙিনায় গুলি ছোঁড়াছুড়ি আর চিৎকার, এই সব কিছু মিলেমিশে একটা অবর্ণনীয় নরককুণ্ডের সৃষ্টি হলো। আর্ত অবস্থার মধ্যে কেউ লক্ষ্য করেনি পেছনের দরজার ফাঁকে একটা নির্জন পাশের রাস্তায় বেরিয়ে এসে পালিয়ানিৎসিয়া প্রাণপণে দৌড়ে চলেছে তার কেন্দ্রীয় সেনাবাসের দিকে। আধ ঘন্টার মধ্যে একটা রীতিমতো যুদ্ধ কাঁপিয়ে তুলল শহরটাকে। রাইফেলে নিরবচ্ছিন্ন গুলি ছোড়া শব্দের ফাঁকে ফাঁকে মেশিন গানের খটখট আওয়াজ ভেঙে চুরে দিল রাত্রির নিস্তব্ধতা। নিতান্তই বিমূঢ় অবস্থায় শহরবাসীরা তাদের গরম বিছানা ছেড়ে লাফিয়ে উঠে জানলার খড়খড়ির ফাঁকে কান পেতে রইল। শেষ পর্যন্ত গুলি চালাচালি বন্ধ হলো। শুধু শহরের প্রান্তে কোনো এক জায়গায় একটা মাত্র মেশিন গান মাঝে মাঝে হঠাৎ গুলি চালাবার আওয়াজ করে উঠতে লাগলো, খেঁকি কুকুরের গোঙানির মতো। দিগন্তে ভোরের আলোর আভাস ফুটতে থাকার সঙ্গে সঙ্গে লড়াই থেমে এলো। শহরে ইহুদিদের ধরে ঠ্যাঙানোর একটা প্রস্তুতি চলেছে, এরকম একটা কানাঘুষো শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত খবরটা পৌঁছে গেল ইহুদি পাড়ায়। নদীর ধার ঘেঁষে যেখানে কাদায় নোংরা খাড়ির গায়ে গায়ে কোনো রকমে জড়াজড়ি করে খাড়া হয়ে আছে তাদের ছোট ছোট নিচু চালা আর ভাঙা জানলাওয়ালা কুঁড়ে ঘরগুলো। বাড়ির নামে এইসব খোঁদলগুলোর মধ্যে কল্পনাতীত অবস্থার মধ্যে বাস করে গরিব ইহুদিরা। সার্জি ব্রুজাক আজ বছরখানেক থেকে যে ছাপাখানাটায় কাজ করছে সেখানকার কম্পোজিটররা আর অন্যান্য কর্মীরা সবাই ইহুদি। সার্জি আর তাদের মধ্যে একটা নিবিড় বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ওদের মালিক ব্লুমস্টিনের নিখুঁত পোশাক আশাক, ভালো খায় দায়, তার বিরুদ্ধে এরা সবাই
একটা ঘনিষ্ঠ পরিবারের লোকজনদের মতোই ঐক্যবদ্ধ। মালিক আর কর্মীদের মধ্যে সংগ্রামটা নিরবচ্ছিন্ন। ব্লুমস্টিনের প্রাণপণ চেষ্টা যাতে সে তার কর্মীদের সবচেয়ে বেশি কাজ করিয়ে নিয়ে সবচেয়ে কম মাইনে দিতে পারে। বেশ কয়েকবার কর্মীরা হরতাল করেছে। ছাপাখানার কাজ এক নাগাড়ে 2-3 সপ্তাহ পর্যন্ত বন্ধ থেকেছে। কর্মীরা সব শুদ্ধ 14 জন। সবচেয়ে অল্প বয়সী সার্জি। তাকে দৈনিক 12 ঘন্টা একটা হাতে চালানো ছাপাযন্ত্রের চাকা ঘোরাতে হয়। সার্জি আজ সকাল থেকেই ছাপাখানার কর্মীদের মধ্যে একটা আসন্ন দুর্যোগের সন্ত্রস্ততা লক্ষ্য করছে। গত কয়েক মাস ধরে দিনকাল বড় খারাপ গিয়েছে। মাঝে মাঝে প্রধান আতামানের হুকুমনামা ছাপা ছাড়া আর কোনো কাজ করার বিশেষ কিছু ছিল না। মেন্ডেল নামে ক্ষয়কাসের রুগী একজন কম্পোজিটর সার্জিকে এক কোণে ডাকলো। বিষণ্ণ চোখে ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাদের ধরে ঠ্যাঙানোর একটা ব্যবস্থা হচ্ছে জানো? অবাক হয়ে তাকালো সার্জি। কই না, আমি তো কিছুই জানি না। মেন্ডেল তার গিঁটে পড়া হলদে হাতখানা রাখলো সার্জির কাঁধে। বাবা যেমন ছেলেকে কোনো গোপনীয় কথা বলে, সেইভাবে সে বলল, হ্যাঁ হচ্ছে। আমরা খাঁটি খবর পেয়েছি। ইহুদিদের সব ধরে ধরে মার লাগাবে। এখন আমি যেটা জিজ্ঞেস করছিলাম, তুমি তোমার সহকর্মীদের এই বিপদে সাহায্য করবে কি না? নিশ্চয়ই, পারলে পরে করব বই কি। কী করতে হবে বলো মেন্ডেল? কম্পোজিটররা সবাই এতক্ষণে তাদের কথাবার্তা শুনছে। তুমি ভালো ছেলে সার্জি, তোমাকে বিশ্বাস করি আমরা। তোমার বাবাও তো আমাদের মতোই মজুর। আচ্ছা, তাহলে তুমি একবার ছুটে বাড়ি গিয়ে তাকে জিজ্ঞেস করে এসো আমাদের জনকতক বুড়ো বুড়িকে তার বাড়িতে লুকিয়ে থাকতে দিতে রাজি আছে কি না। তারপরে আমরা ঠিক করব কে কে যাবে ওখানে। তোমার আত্মীয় স্বজনের মধ্যে আর কেউ এরকম করতে রাজি কি না সেটাও জিজ্ঞেস করে এসো। রাশিয়ানরা এসব ডাকাতদের হাত থেকে আপাতত নিরাপদ। ছুটে যাও সার্জি, সময় খুব কম। আমার উপরে নির্ভর করতে পারো মেন্ডেল। আমি পাবকা আর ক্লিমকার সঙ্গেও এক্ষুনি দেখা করছি। ওদের পরিবারেও নিশ্চয়ই কয়েকজনকে রাখতে পারবে। শোনো 1 মিনিট। সার্জি বেরিয়ে পড়তে যাবে এমন সময় উদ্বিগ্নভাবে তাকে থামালো মেন্ডেল। পাবকা আর ক্লিমকা কারা? ভালো রকম চেনো তো ওদের? নিশ্চিন্তভাবে সায় দিল সার্জি। নিশ্চয়ই, ওরা আমার বন্ধু। পাবকা কোর্চাগিনের ভাই একজন মিস্ত্রি। ও ও কোর্চাগিন? নিশ্চিন্ত হলো মেন্ডেল। আমি চিনি তাকে, একই বাড়িতে ছিলাম আমরা। হ্যাঁ, কোর্চাগিনদের ওখানে খোঁজ নিতে পারো। যাও, আর যত তাড়াতাড়ি পারো খবর নিয়ে এসো। রাস্তা দিয়ে ছুটে বেরিয়ে গেল সার্জি। পাবলিউকের ফৌজ আর গোলুবের লোকজনদের মধ্যে সেই প্রচণ্ড লড়াই হয়ে যাবার পর তৃতীয় দিনে ইহুদিদের উপর অত্যাচার শুরু হলো। সেপেতোভকা শহর থেকে পাবলিউক মার খেয়ে বিতাড়িত হবার পর এই অঞ্চল থেকে সরে গিয়ে সে কাছাকাছি একটা ছোট শহর দখল করে নিয়েছে। সেপেতোভকায় সেই রাতের ঘটনায় তার 10 জন লোক মারা গেছে। গোলুবের দলেরও সমান ক্ষতি হয়েছে। নিহতদের তাড়াতাড়ি সরিয়ে ফেলে গাড়ি করে কবরখানায় নিয়ে গিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। সৎকারের অনুষ্ঠান ইত্যাদি বিশেষ কিছু করা হয়নি, কারণ গোটা ঘটনাটার মধ্যে সত্যিই জাঁক করার মতন কিছু ছিল না। রাস্তার দুটো খেঁকি কুকুরের মতো দুজন আতামান পরস্পরের গলা কাটবার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এরপরেও মৃতদের সৎকারের ব্যাপারে বেশি শোরগোল তোলাটা খারাপ দেখায়। পালিয়ানিৎসিয়া অবশ্য চেয়েছিল নিহতদের বেশ একটু জাঁকজমক করে কবর দিয়ে পাবলিউককে বলসেভিক ডাকাত বলে ঘোষণা করতে, কিন্তু ফাদার ভাসিলির সভাপতিত্বে যে কমিটি তৈরি হয়েছে তার আপত্তি তুলল। গোলুবের সেনাবাহিনীর মধ্যে সেই রাত্রের ঘটনাটা বেশ একটু অসন্তোষ সৃষ্টি করেছে, বিশেষ করে যারা তার দেহরক্ষী তাদের মধ্যে, কারণ তাদের লোকজনই মারা গেছে সবচেয়ে বেশি। অসন্তোষটা দূর করার জন্য আর খানিকটা উৎসাহ উদ্দীপনা ফিরিয়ে আনার জন্য পালিয়ানিৎসিয়া এই ইহুদিদের লুটপাট করার প্রস্তাবটা দিয়েছে। অত্যন্ত হৃদয়হীনের মতোই সে ফৌজি লোকদের একটু অন্যরকম আমোদের ব্যবস্থা করার কথাটা পেরেছিল গোলুবের কাছে। তার যুক্তিটা ছিল, সৈন্যদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এটা নিতান্তই দরকার। কর্নেলের অবশ্য খুব ইচ্ছে ছিল না, কারণ সুরির ওই মেয়েটির সঙ্গে তার 2-4 দিনের মধ্যেই বিয়ে হবে। তার আগে শহরের শান্তি ভঙ্গ হতে দিতে তিনি চাননি, কিন্তু শেষ পর্যন্ত রাজি হতে হলো তাকে। আরও একটা কারণে কর্নেল প্রভু এই ব্যাপারটা ঘটতে দিতে সত্যিই গড়রাজি ছিলেন। সম্প্রতি বিপ্লবী সমাজতন্ত্রী দলের অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। তার শত্রুরা ফের তার নামে নিন্দে রটাতে পারে, ইহুদি বিদ্বেষী ঠ্যাঙাড়ে বলতে পারে, এবং প্রধান আতামানের কাছে যে তার নানা কথা গিয়ে লাগাবে তাতে কোনো সন্দেহ নেই। গোলুবকে অবশ্য এ পর্যন্ত বড় কর্তার সাহায্যের ওপর খুব বেশি নির্ভর করতে হয়নি, কারণ সে নিজের ফৌজের রসদ আর লোকজন নিজেই জোগাড় করে এসেছে।
তাছাড়া বড় কর্তা খুব ভালো করেই জানেন যে গোলুব তাঁর অধীনতা যৎসামান্যই মানে। তিনি নিজেই তো বহুবার শাসন পরিচালনার প্রয়োজনে তথাকথিত হুকুমের জোরেই টাকার দাবি তুলেছেন। আর ইহুদি বিদ্বেষী ঠ্যাঙাড়ে হিসেবে খ্যাতির দিক থেকে গোলুবের ভূতপূর্ব কীর্তিকলাপ বড় কম নয়। সুতরাং ওরকম আরেকটা ঘটনায় আর তার এমন কি এসে যাবে। ভোর সকালে ইহুদিদের পাড়ায় লুটপাট আরম্ভ হলো। দিন শুরু হওয়ার আগে ধূসর কুয়াশায় তখনও শহরটা আচ্ছন্ন। ভিজে ন্যাকড়ার ফালির মতো আঁকাবাঁকা নির্জন রাস্তার এদিকে সেদিকে এলোমেলোভাবে ছড়ানো ইহুদিদের বাড়িগুলোই প্রাণের সাড়া জাগেনি। আঁটসাঁট পর্দা টানা খুড়খুড়ি তোলা জানলাগুলো যেন অন্ধ চোখ মেলে তাকিয়ে আছে। বাইরে থেকে দেখে মনে হয় বুঝি গোটা পাড়াটা শেষ রাত্রির গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু বাড়ির ভেতরে কারুর চোখে ঘুম নেই। গোটা এক একটা পরিবার জামা কাপড় পরে তৈরি হয়ে এক একটা ঘরে জড়সড় হয়ে প্রতীক্ষা করে আছে আসন্ন সর্বনাশের। শুধু ঘটনাটা বোঝার পক্ষে যাদের বয়স নিতান্ত কম, সেই শিশুরা শান্ত হয়ে ঘুমোচ্ছে তাদের মায়েদের কোলে। গোলুবের প্রধান দেহরক্ষী সালোমিগা, রোদে পোড়া গায়ের রং তার জিপসিদের মতো কালচিটে পড়া, গালের এদিক থেকে ওদিক পর্যন্ত একটা তলোয়ারের ক্ষতচিহ্নের নীলচে দাগ। গোলুবের সেনাপতিকে ঘুম থেকে তুলবার জন্যে সেদিন সকালে তাকে যথেষ্ট বেগ পেতে হলো। বড় কষ্টে চোখ মেলে তাকালো পালিয়ানিৎসিয়া। সারা রাত্রি দুঃস্বপ্ন দেখেছে সে, কিছুতেই আর নিজেকে সেই চেতনার থেকে মুক্ত করে আনতে পারছে না। সেই ভেঙচি কাটা কুঁজো পিঠ বিভৎস চেহারার শয়তানটা তখনও যেন তার গলা চেপে ধরে আছে, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে মাথা তুলে তাকালো সালোমিগার দিকে। তার কাঁধে ঝাঁকুনি দিয়ে সালোমিগা বলল, উঠে পড়ো হে, অত নেতিয়ে গেলে কেন? কাজে রওনা হতে হবে, সময় হয়ে গেছে অনেকক্ষণ। বড্ড বেশি মাল টেনেছিলে কাল নাকি? এতক্ষণে পুরোপুরি জেগে উঠেছে পালিয়ানিৎসিয়া। অম্বল হয়ে তার বুক জ্বলে যাচ্ছে, এক গলা তেঁতো জল ঢেকুর উঠে এসেছে। মুখ বেঁকিয়ে সেটাকে থুতুর মতো বের করে দিয়ে সালোমিগার দিকে অর্থহীন চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি কাজ? ইহুদি হতভাগ্যদের মাথা মোড়বার কাজ, আবার কি কাজ? ভুলে গেছো নাকি? এতক্ষণে সবটা মনে পড়ল পালিয়ানিৎসিয়ার। সত্যি একেবারে ভুলে বসেছিল সে। প্রভু কর্নেল যে খামার বাড়িটায় তাঁর ভাবী বধূকে নিয়ে আছেন, সেখানে আগের সন্ধ্যায় জনকতক ঘনিষ্ঠ ইয়ারের সঙ্গে পানাহারের আয়োজনটা বড্ড বেশি হয়ে গিয়েছিল। ইহুদিদের ওপর অত্যাচার চলতে থাকার সময়টুকুর জন্যে শহরের বাইরে কোথাও গিয়ে কাটিয়ে আসাটাই গোলুব সবচেয়ে সুবিধাজনক বলে স্থির করেছে। কারণ সেক্ষেত্রে পরে সে ব্যাপারটাকে তার অনুপস্থিতির জন্য একটা ভুল বোঝাবুঝির ফল বলে চালাতে পারবে, এবং ইতিমধ্যে পালিয়ানিৎসিয়াও বেশ নিখুঁতভাবে কাজটা সম্পন্ন করতে পারবে। হ্যাঁ, আমোদের ব্যাপারে পালিয়ানিৎসিয়া সত্যিই ওস্তাদ লোক। মাথায় এক ঘটি জল ঢেলে বুদ্ধিটাকে গুছিয়ে নিয়ে পালিয়ানিৎসিয়া অল্পক্ষণের মধ্যেই সেনাবাসের চারিদিকে ঘুরতে ঘুরতে হুকুম দিতে থাকলো। 100 জন দেহরক্ষী ইতিমধ্যেই ঘোড়ায় চেপে বসেছে। গোলযোগের সম্ভাবনাকে এড়াবার জন্যে দূরদর্শী পালিয়ানিৎসিয়া শহরকেন্দ্র, মজুদদের এলাকা আর স্টেশনের মাঝে মাঝে পাহারা বসাবার হুকুম দিয়ে দিয়েছে। কোনো রকম বাধা সৃষ্টি করার চিন্তাটা যদি মজুদদের মাথায় ঢোকে, তাহলে এক ঝাঁক গুলির মুখোমুখি হতে হবে তাদের। তারই ব্যবস্থা হিসেবে লেসচেন্সকিদের বাগানে রাস্তার দিকে মুখ করে একটা মেশিন গান বসানো হয়েছে। পুরো বন্দোবস্ত হয়ে যাবার পর সেনাপতি আর সালোমিগা লাফিয়ে উঠল ঘোড়ার পিঠে। যখন তারা রওনা হয়ে গেছে, তখন হঠাৎ বলে উঠল পালিয়ানিৎসিয়া, থামো, প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। 2টো গাড়ি সঙ্গে নাও গোলুবের বিয়ের উপহার বয়ে আনার জন্য। হা হা, লুটের প্রথম কিস্তিটা যথারীতি কমান্ড্যান্টের প্রাপ্য, আর প্রথম মেয়েটা প্রাপ্য তার সহকারীর। হা হা, আর আমি হচ্ছি সেই সহকারী, বুঝেছ হে আহাম্মক? এই শেষের সম্বোধনটা সালোমিগার উদ্দেশ্যে। সালোমিগা তার হলদে চোখের তীব্র দৃষ্টিতে পালিয়ানিৎসিয়ার দিকে তাকিয়ে বলল, সকলেই যথেষ্ট পরিমাণে পাবে। বড় রাস্তা বেয়ে ঘোড়া হাঁকিয়ে চলল সবাই। এলোমেলো এই ঘোড়সওয়ার দলটির আগে আগে চলেছে পালিয়ানিৎসিয়া আর সালোমিগা। দোতলা একটা বাড়ির সামনে এসে রাশ টানল পালিয়ানিৎসিয়া। ততক্ষণে কুয়াশা কেটে গেছে। বাড়িটার সামনে একটা মোর্চে ধরা তক্তির গায়ে লেখা আছে, ফুক্স বস্ত্র ব্যবসায়ী। ধূসর রঙের তার মাদি ঘোড়াটা পথের খোয়ার উপরে অস্বস্তির সঙ্গে সরু সরু পাগুলো ঠুকল। মাটিতে লাফিয়ে পড়ে পালিয়ানিৎসিয়া বলল, তাহলে এখান থেকেই শুরু করা যাক। ভগবান সহায় হন, তোমরা সব নেমে পড়ো। নিজের চারপাশে জড়ো লোকজনদের বলল সে, এইবার খেল শুরু। আচ্ছা শোনো, খুনটুন করে বসো না যেন, ওসব করবার সুযোগ পরে ঢের পাবে। আর মেয়েদের সম্বন্ধে যদি পারো তো সন্ধে পর্যন্ত নিজেদের একটু সামলে রেখো।
দলের একজন তার শক্ত দাঁত বের করে আপত্তি জানালো, কিন্তু সেনাপতি মশাই, যদি উভয় পক্ষের মত নিয়েই হয় তাহলে? হাঁ হাঁ করে হেসে উঠল সবাই। যে লোকটা কথা বলেছিল তার দিকে প্রশংসাসূচক প্রশ্রয়ের চোখে তাকালো পালিয়ানিৎসিয়া। সেটা হলে অবশ্য আলাদা কথা। যদি ওরা গড়রাজি না হয় তাহলে চালিয়ে যাবে, তাতে কোনো বাধা নেই। দোকান ঘরটায় বন্ধ দরজার কাছে এগিয়ে গিয়ে জোরে একটা লাথি মারল পালিয়ানিৎসিয়া। কিন্তু ওক কাঠের ভারী আর শক্ত পাল্লা দুটো একটু কাঁপল না পর্যন্ত। স্পষ্টই বোঝা গেল কাজটা ভুল জায়গা থেকে শুরু করা হয়েছে। তলোয়ারটা হাতে নিয়ে বাড়িটার পাশ ঘুরে পালিয়ানিৎসিয়া এগিয়ে গেল ফুক্স যেদিকে থাকে সেই দিকটায়। পেছন পেছন চলল সালুমিগা। বাড়ির লোকেরা ভেতর থেকেই শুনেছে রাস্তায় ঘোড়ার খুরের শব্দ। দোকানের সামনেই যখন আওয়াজটা এসে থামলো আর দেওয়ালের আড়াল পেরিয়ে শোনা গেল মানুষগুলোর গলার স্বর, তখন তাদের হৃদস্পন্দন থেমে গিয়ে গোটা শরীরটা যেন পাথর হয়ে গেল। এই ফুক্স লোকটা পয়সাওয়ালা। আগের দিন সে তার বউ আর মেয়েদের নিয়ে শহর ছেড়ে গেছে। জিনিসপত্রগুলো পাহারা দেবার জন্য রেখে গেছে তার চাকরানি রিভাকে। 19 বছর বয়সী শান্ত আর নিরীহ মেয়েটা। খালি বাড়িটায় একলা থাকতে রিভা ভয় পাচ্ছে দেখে সে বলেছিল যে সে ফিরে না আসা পর্যন্ত রিভা যেন তার বুড়ো বাবা আর মাকে নিয়ে এসে এই বাড়িতে থাকে। রিভা খুব নরমভাবে একথার প্রতিবাদ করাতে ধূর্ত ব্যবসাদারটি তাকে ভরসা দিয়েছিল যে খুব সম্ভবত ইহুদি ঠাঙানোর ব্যাপারটা হয়তো হবেই না, কারণ ইহুদিদের মতো গরিব ভিখিরিদের কাছ থেকে আর কী পাবার আশা ওরা করে। তারপরে সে রিভাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে ফিরে এসে তাকে পোশাক বানাবার জন্য ভালো খানিকটা কাপড়ের ছিট দেবে। তিনজনে তারা ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকলো আতঙ্কে। নিরাশার মধ্যেও তারা আশা করছে যদি লোকগুলো ঘোড়া হাঁকিয়ে এগিয়ে যায়। হয়তো তাদের ভুল হয়েছে, হয়তো তারা ভুল করে ভেবেছে যে তাদের বাড়ির সামনেই ওদের ঘোড়া থেমেছে। কিন্তু দোকান ঘরের দরজায় একটা ভোঁতা আওয়াজের প্রতিধ্বনি শুনে ওদের সমস্ত আশা চুরমার হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়েছিল বৃদ্ধ পায়সাক। সমস্ত চুল তার সাদা, নীল চোখ দুটো তার ভয় পাওয়া শিশুর চোখের মতো বিস্ফারিত। উৎকট ধর্মমতের সমস্ত বিশ্বাসের জোর নিয়ে সে সর্বশক্তিমান জিহোবার উদ্দেশ্যে ফিসফিসিয়ে প্রার্থনা করছে যাতে ভগবান এই বাড়িটাকে সর্বনাশের হাত থেকে রক্ষা করেন। পাশে দাঁড়িয়ে বৃদ্ধা স্ত্রী। তার প্রার্থনার অস্পষ্ট উচ্চারণের মধ্যে প্রথমটাই শুনতেই পায়নি মানুষগুলোর পায়ের শব্দ। সবচেয়ে দূরের ঘরটায় পালিয়ে গিয়ে রিভা লুকিয়ে আছে ওক কাঠের বিরাট আলমারিটার পেছনে। দরজাটার ওপরে একটা প্রচণ্ড ঘা পড়তেই এই দুই বৃদ্ধা চমকে কেঁপে উঠল। দরজা খোলো। আগের চেয়ে প্রচণ্ডতর আরেকটা ধাক্কা আর ক্রুদ্ধ গালাগালি, কিন্তু আতঙ্কে আড়ষ্ট এই দুটি প্রাণী দরজা খোলার জন্য হাত তুলতে পারল না। আঙুলটা ভেঙে না পড়া পর্যন্ত বাইরে দরজার গায়ে বন্দুকের কুঁদোর ধাক্কা এসে পড়তে লাগলো অনবরত, আর শেষ পর্যন্ত খুলে গেল দরজাটা। সশস্ত্র লোকে ভর্তি হয়ে গেল বাড়িটা। সর্বত্র ছড়িয়ে গেল তারা। ভেতর দিয়ে দোকান ঘরে ঢোকার দরজাটা ভেঙে গেল বন্দুকের কুদোর এক ধাক্কায়। সামনের দিকের দরজাটার আগল এদিক থেকেই খুলে ফেলা হলো। লুটপাট শুরু হলো। কাপড়ের গাঁট, জুতো আর অন্যান্য জিনিসে গাড়িগুলো বোঝাই করার পর সেগুলোকে গোলুবের বাড়ি পৌঁছে দিতে গেল সালুমিগা। ফিরে এসে সে একটা আর্ত চিৎকার শুনল বাড়ির ভেতরে। পালিয়ানিৎসিয়া তার লোকজনের ওপর দোকানটা লুট করার ভার ছেড়ে দিয়ে মালিকের ঘরে ফিরে আসবার সময় সেখানে বুড়ো বুড়ি আর তাদের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। বনবিড়ালের মতো তার সবুজ চোখে ওদের দিকে এক নজরে তাকিয়েই সে বুড়ো বুড়ির দিকে হুঙ্কার ছেড়েছিল, বেরো এখান থেকে। বাপ মায়ের একজনও নড়েনি। পালিয়ানিৎসিয়া এক পা এগিয়ে এসে একটু একটু করে তার তলোয়ারটা খুলে নিয়েছিল খাপ থেকে। মা গো, একটা হৃদয় বিদারী চিৎকার করে উঠেছিল মেয়েটা। এই চিৎকারটাই শুনতে পেয়েছিল সালুমিগা। চিৎকার শুনে পালিয়ানিৎসিয়ার যেসব লোক ছুটে এসেছিল ঘরে, তাদের দিকে ফিরে বুড়ো বুড়িকে দেখিয়ে খেঁকিয়ে উঠল সে, বের করে দাও এদের। হুকুম তামিল হতে হতেই ততক্ষণে সেখানে সালুমিগা এসে গেছে। সালুমিগাকে সে বলল, তুমি এই দরজাটায় পাহারায় থাকো, আমি এই ছুরিটার সঙ্গে একটু কথাটা বলে নিই ততক্ষণ। আরেকবার চিৎকার করে উঠল মেয়েটা। ছুটে এলো বুড়ো পায়সাক ঘরে ঢোকার দরজাটার দিকে, কিন্তু সঙ্গে সঙ্গে বুকের ওপর একটা প্রচণ্ড ঘুষি খেয়ে সে উল্টে গড়িয়ে গেল দেওয়ালের গায়ে। যন্ত্রণায় দম বন্ধ হয়ে এলো তার। বুড়িমা তৈবা। আজীবন সে অতি শান্ত আর নিরীহ। সে এখন ঝাঁপিয়ে পড়ল সন্তানকে রক্ষা করার সময় বাঘিনীর মতো হিংস্রতা নিয়ে। যেতে দাও আমায়, ছেড়ে দাও আমার মেয়েকে। দরজাটার দিকে এগোবার চেষ্টা করতে লাগলো তৈবা। প্রাণপণ চেষ্টা করেও সালুমিগা তার কোটের ওপর তৈবার জীর্ণ আঙুলে শক্ত মুঠি ছাড়িয়ে নিতে পারল না। ইতিমধ্যে আঘাত আর যন্ত্রণা থেকে খানিকটা সামনে নিয়ে উঠে দাঁড়িয়েছে পায়সাক তৈবাকে সাহায্য করার জন্যে। যেতে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের মেয়েকে। দুই বুড়ো বুড়ি মিলে কোনো রকমে ঠেলে সরিয়ে দিল সালুমিগাকে।
ফলে ভয়ানক রেগে গিয়ে সে কোমরবন্ধনী থেকে এক টানে রিভলভারটা বের করে নিয়ে বৃদ্ধের সাদা চুল মাথাটার ওপর জোরে এক ঘা বসালো লোহার কুদোটা দিয়ে। মেঝের ওপর নেতিয়ে পড়ল পায়শাখ। ঘরের ভেতরে সমানে আর্তচিৎকার করে চলেছে রিভা। তৈবাকে যখন টেনে হিঁচড়ে রাস্তায় বের করে দিল ওরা, তখন সে উন্মাদ হয়ে গেছে। তার নিদারুণ চিৎকারে আর সাহায্যের আবেদনে মুখরিত হয়ে উঠল রাস্তাটা। বাড়ির ভেতরটা তখন নিস্তব্ধ। ঘর থেকে বেরিয়ে এলো পালিয়ানিৎসিয়া। দরজার হাতলের ওপর ইতিমধ্যেই শালমিগার হাতটা এগিয়ে এসেছে। ঢুকতে যাবে সে, এমন সময় তার দিকে না তাকিয়েই পালিয়ানিৎসিয়া তার পথ আটকালো। ভেতরে ঢুকে আর লাভ নেই। বালিশ চাপা দিয়ে ওর চিৎকার বন্ধ করতে গিয়ে দম আটকে মারা গেছে। পায়শাখের দেহটা ডিঙিয়ে চলে যাবার সময় তার পা পড়ল জমাট একতাল রক্তের ওপর। বাইরে বেরিয়ে আস্তে আস্তে সে বিড়বিড়িয়ে পড়ল, আরম্ভটা খুব সুবিধের হলো না হে। বাড়িটা সিঁড়ির ওপরে আর মেঝের বুকে রক্তাক্ত পদচিহ্ন এঁকে দিয়ে আর সবাই তার পেছনে নিঃশব্দে বেরিয়ে গেল। শহরে পুরো দমে চলেছে লুটতরাজ। লুঠের বকরা নিয়ে মাঝে মাঝে লুটেরাদের মধ্যে ঝগড়া বাঁধতে লাগলো, আর মাঝে মাঝে প্রচণ্ড মারামারি হয়ে গেল তাদের মধ্যে। তলোয়ার ঝলসে উঠতে লাগলো এখানে ওখানে, আর সর্বত্র চলল অবাধ ঘুষোঘুষি। মদের দোকানটা থেকে 25 গ্যালন পিপেগুলো গড়িয়ে নামিয়ে আনা হলো পাশের গলিতে। তারপর ইহুদিদের বাড়িতে বাড়িতে হানা দিতে শুরু করলো ঠ্যাঙাড়ের দল। কোনো রকম বাধা পেল না তারা। ঘরে ঘরে ঢুকে অল্পক্ষণের মধ্যে সব কিছু তছনছ করে দিয়ে লুটের মাল বোঝাই করে নিয়ে ফিরে গেল। পেছনে ফেলে গেল কাপড়ের স্তূপ, ছেঁড়া খোড়া বিছানা আর বালিশের ছড়িয়ে পড়া তুলো। প্রথম দিনে নিহতের সংখ্যা ছিল মাত্র 2 জন, রিভা আর তার বাবা। কিন্তু অনিবার্য মৃত্যুর তাণ্ডব শুরু হলো রাত্রি আসন্ন হয়ে আসার সঙ্গে সঙ্গে। সন্ধ্যের দিকে পৈশাচিক চণ্ডালদের এই দলটা মাতাল হয়ে চিৎকার করে ফিরতে লাগলো। রাত্রির অপেক্ষায় আছে এই হত্যা উন্মত্ত পেতলিউরা বাহিনী। অন্ধকার তাদের মুক্তি দিল শেষে সংযমের বাঁধন থেকে। রাত্রির আঁধারে মানুষকে হত্যা করা সহজ, এমনকি শেওয়ালেও অপেক্ষা করে থাকে অন্ধকারের অশুভ সন্ধিক্ষণের জন্যে। ভয়ঙ্কর এই 3টি দিন আর 2টি রাত্রির কথা খুব কম লোকেই ভুলতে পারবে। সেই রক্তাক্ত কয়েক ঘন্টার মধ্যে কতগুলো জীবনকে যে এরা গুঁড়িয়ে দিয়ে গেল, কতগুলো প্রাণকে যে এরা গলা টিপে মারল, কি নিদারুণ আতঙ্কে কতগুলো তরুণের মাথায় সমস্ত চুল পেকে সাদা হয়ে গেল রাতারাতি, আর কি মর্মান্তিক কান্নার স্রোত বয়ে গেল, তার কোনো হিসেব নেই। বুক ভরা শূন্যতা নিয়ে লজ্জা আর অপমানের অসহ্য যন্ত্রণা সয়ে যারা প্রিয়জনের মৃত্যুর অবর্ণনীয় দুঃখের মধ্যে বেঁচে রইল, তারা নিহতদের চেয়ে ভাগ্যবান কিনা সেটা বলা কঠিন। আর এই সমস্ত কিছুর প্রতি একটা নির্বিকার উদাসীনতা নিয়ে সরু সরু গলিঘুজির মধ্যে পড়ে রইল তরুণী মেয়েদের কাটা ছেঁড়া যন্ত্রণাবিদ্ধ বেঁকে যাওয়া দেহগুলি, অসহ্য যন্ত্রণার ভঙ্গিতে তাদের বাহু পিছনের দিকে উৎক্ষিপ্ত। শুধু নদীর ধারে যেখানে কামার নাউমের বাড়ি, সেইখানে একটা প্রচণ্ড প্রতিরোধের ধাক্কা খেল সেই সব ডালকুত্তারা যারা সুন্দরী স্ত্রী সারার দিকে এগিয়েছিল। 24 বছরের পূর্ণ যৌবন এই কামারটির। বলিষ্ঠ জোয়ান দেহ আর ইস্পাতের মতো পেশি। বিরাট হাতুড়িটা ঠুকে ঠুকে সে তার জীবিকা নির্বাহ করে। সে তার সঙ্গিনীকে ছেড়ে দিল না ওদের হাতে। ছোট্ট তার কুটিরে সংক্ষিপ্ত কিছু প্রচণ্ড একটা সংঘাতের মধ্যে 2 জন পেতলিউরা ডাকাতের মাথার খুলি চুরমার হয়ে গেল পচা কুমড়োর খোলের মতো। কোনো আশা নেই বুঝতে পেরে নাউম মরিয়া মানুষের চরম হিংস্রতা নিয়ে তাদের দুজনের জীবনের মধ্যে প্রচণ্ড লড়াই চালালো। অনেকক্ষণ পর্যন্ত রাইফেলের গুলি ছোড়ার কর্কশ খটখট আওয়াজ শুনতে পাওয়া গেল নদীর ধারে, যেখানে বিপদ বুঝে ছুটে পালিয়েছে বম্বেটের দল। যখন আর মাত্র 1 রাউন্ড গুলি বাকি রইল, তখন নাউম তার স্ত্রীকে গুলি করে মেরে নিজে বেয়নেট হাতে নিয়ে মৃত্যুর মুখোমুখি বেরিয়ে এলো। এক ঝাঁক গুলি এসে বিঁধল তার সর্বাঙ্গে, আর বাড়ির সামনের দরজায় তার জোয়ান দেহটা হুমড়ি খেয়ে পড়ে গড়িয়ে গেল। কাছাকাছি গ্রামগুলো থেকে অবস্থাপন্ন চাষিরা তাদের হৃষ্টপুষ্ট ঘোড়ায় টানা গাড়িগুলো হাঁকিয়ে শহরে এলো। খুশিমতো জিনিসপত্রে বোঝাই করে নিল গাড়িগুলো। তারপরে গলুবের বাহিনীতে তাদের যেসব ছেলেরা কিংবা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল, যাতে আরও 2-1 শহরে এসে জিনিসপত্র নিয়ে যেতে পারে। সার্জি ব্রুজাক আর তার বাবা ছাপাখানা সহযোগী কর্মীদের অর্ধেক লোকজনকে লুকিয়ে রেখেছিল তাদের বাড়ির ছাদ সিঁড়ির ঘরে আর মাটির নিচে ভাড়ার ঘরে। বাড়ি যাবার পথে বাগানটা পার হবার সময় সে দেখতে পেল রাস্তা বেয়ে একটা লোক ভীষণভাবে 2 হাত দোলাতে দোলাতে ছুটে আসছে। তার পরনে একটা লম্বা তালিমারা কোট। লোকটা একজন বুড়ো ইহুদি, খালি মাথা, প্রাণপণে হাঁপাচ্ছে। মৃত্যুর আতঙ্কে আড়ষ্ট এই মানুষটার পেছনে পেছনে একটা ধূসর রঙের ঘোড়া হাঁকিয়ে আসছে একজন পেতলিউরার লোক। এদের দুজনের মধ্যে দূরত্বটা দ্রুত কমে আসছে। ঘোড়সওয়ারটা তার জিনের ওপর থেকে নুয়ে পড়ল বৃদ্ধ ইহুদিকে কেটে ফেলবার জন্য। পেছনে ঘোড়ার খুঁড়ে শব্দ শুনে বুড়ো মানুষটা 2 হাত বাড়িয়ে দিল, যেন সে আঘাতটাকে রুখতে চায়।
ঠিক সেই মুহূর্তে সার্জি রাস্তায় লাফিয়ে পড়ে ছুটে এসে দাঁড়ালো ঘোড়ার সামনে বৃদ্ধকে রক্ষা করার জন্য। ছেড়ে দাও ওকে, ডাকাত কুত্তা কোথাকার! নেমে আসা তলোয়ারের গতিটাকে থামাবার চেষ্টা না করে ঘোড়সওয়ারটি তার ফলাটা সরাসরি নামিয়ে আনলো সুন্দর চুলওয়ালা কচি মাথাটার ওপর। ইস্পাত উপন্যাসের প্রথম খণ্ডের 4র্থ অধ্যায় এখানেই শেষ হলো। এর পরের অডিওতে আমরা 5ম অধ্যায় পড়ব। ধন্যবাদ।